আম্মানের অভিজাত এলাকার একটি দ্বিতল বাড়ি। চারপাশে কোনো বাড়ি নেই। ৮ ফুট উঁচু দেয়ালে ঘেরা বাড়িটি। বাড়ির বাইরের সব আলো নিভানো হলেও রাস্তার সরকারি আলোতে বাড়ির উত্তর দিকের সম্মুখ ভাগটা উজ্জ্বল। রূপালি রং করা লোহার গেটে আলো পড়ে চিকচিক করছে। আহমদ মুসার চিঠি নিয়ে গেট দিয়ে ধীর পদে বেরিয়ে এলো শফিক। গাড়ি স্টার্ট নিতেই শফিক চকিতে একবার পিছনে ফিরে দেখল। কালো রঙের একটি ল্যান্ড রোভার পাশের অন্ধকারের বুক থেকে বেরিয়ে এলো তাদের পিছনে। সন্দেহ সম্পর্কে নিশ্চিত হওয়ার জন্য শফিক ড্রাইভারকে ফুল স্পিডে গাড়ি ছাড়তে বলল। ড্রাইভার আপত্তি জানিয়ে বলল, এই আঁকাবাঁকা রাস্তায় এর চেয়ে বেশি স্পিড দেওয়া সহজ না সাহেব। শফিক ড্রাইভারের চোখের সামনে একটা সাংকেতিক চিহ্ন তুলে ধরে বলল, এর প্রয়োজন আছে ড্রাইভার। ড্রাইভার সাইমুমের সাংকেতিক চিহ্ন দেখে মাথা ঝাঁকিয়ে একটি সশস্ত্র সালাম জানিয়ে বলল, এই গাড়িকে এবং আমাকে এখন থেকে নিজের মনে করুন জনাব। শফিক রিয়ার ভিউ চোখ রেখে বলল, তোমার মতো কি এমনই করে সবাই ভাবে ড্রাইভার? সবাই আরও সুন্দর করে ভাবে। আমার মতো হতভাগ্য আর কেউ নেই। একমাত্র পেট পূজা ছাড়া জাতির এই সংকট মুহূর্তে আমার ধারা কিছুই হলো না। শফিক ড্রাইভারের পিঠে একটা হাত রেখে বলল, কে বলল কিছু করছো না ভাই? তোমাদের সমর্থন আর ভালোবাসাই তো আমাদের শক্তি ও প্রেরণা। শফিক রিয়ার ভিউ থেকে চোখ সরিয়ে বলল, পেছনের গাড়িটি আমাদের অনুসরণ করছে ড্রাইভার। ড্রাইভার একবার চিন্তিত মুখে রিয়ার ভিউয়ের দিকে তাকিয়ে বলল, শহরের প্রতিটি গলিকুচো পথ আমার নখদর্পণে। যদি বলেন তো 5 মিনিটে ওদের এড়িয়ে বেরিয়ে যাব আমরা। না, তা হয় না ড্রাইভার। শত্রুকে পিঠ দেখানো আমাদের ঐতিহ্যের বিপরীত। সাইমুমের কোনো সদস্যই আক্রমণকারী শত্রুকে পিছনে রেখে সামনে এগোয় না। তুমি সামনের গাছটার কাছে মোড় ঘোরানোর সময় গাড়ির গতি একটু কমিয়ে দেবে। আমি নেমে গেলে তুমি গাড়ি চালিয়ে যাবে। সুলতান সালাউদ্দিন রোডের মুখে আমার জন্য অপেক্ষা করো। গাছটির কাছে একটু অন্ধকার মতো জায়গায় খোলা দরজা দিয়ে চলন্ত গাড়ি থেকে ছিটকে বেরিয়ে গেল শফিক। পেছনে তাকিয়ে আশ্বস্ত হলো সে। পেছনের গাড়ির হেডলাইট এখনও অনেক পেছনে। নিশ্চিন্ত মনে পকেট থেকে একটা হ্যান্ড গ্রেনেড বের করে সেফটি পিন ঠিক করে রাখল। অন্য হাতে রিভলভার। সামনের গাড়ি লক্ষ্য করে পেছনের গাড়িটি নিশ্চিন্তে এগিয়ে যাচ্ছে। গাছের নিচে একটি পাথরের আড়ালে লুকিয়ে রুদ্ধশ্বাসে অপেক্ষা করছে শফিক। গাড়ি গাছের সমান্তরালে আসতেই সাইলেন্সার লাগানো রিভলভার থেকে ধীরে সুস্থে প্রথম গুলিটি ছুড়ল সে। দুপ করে মৃদু শব্দ উঠল। প্রচণ্ড শব্দে পেছনের একটি টায়ার বাস্ট করল। কিছু দূর গিয়ে থেমে গেল গাড়িটি। শফিকের ধারণা সত্য হলো। সাধারণ টায়ার বাস্ট মনে করে গাড়ির দুধারের দরজা খুলে দুজন বেরিয়ে এলো। একজন বেটে ধরনের, নাক চ্যাপ্টা, মুখ গোল, রং হলুদ। একবার চাইলেই বোঝা যায় কোরিয়া কম্বোডিয়া অঞ্চলের লোক। আরেকজন লম্বা, রং সাদা। দুজনের পরনে কালো প্যান্ট, কালো কোট। ওরা টায়ার পরীক্ষা করেই চমকে উঠল। মুহূর্তে হাত পকেটে চলে গেল ওদের। কিন্তু দেরি হয়ে গেছে তখন। শফিকের রিভলভার দুবার মৃদু শব্দ করে উঠল। ঢলে পড়ল দুটো দেহ। শফিক দ্রুত চলে গেল ওদের কাছে। পকেটে রিভলভার, সিগারেট কেস, লাইটার, হাত বোমা ছাড়া অন্য কোনো কাগজপত্র পেল না। গাড়িতে একটা সাব মেশিন গান, একটা চামড়ার ছোট্ট অ্যাটাচি কেস পড়েছিল। কোনো তথ্য পাওয়া যেতে পারে মনে করে অ্যাটাচি কেসটি নিয়ে বেরিয়ে পড়ল শফিক। চলে যাওয়ার আগে মোড়ে ডিউটিরত পুলিশকে দুটো লাশের কথা জানিয়ে তাড়াতাড়ি ওগুলোর ব্যবস্থা করার জন্য বলে গেল। শফিককে পাঠিয়ে দেওয়ার পর আহমদ মুসা অস্থিরভাবে কিছুক্ষণ পায়চারি করল। কি যেন সমাধান খুঁজছে সে মনে মনে। কোনো কাজে হঠাৎ করে কোথাও চলে যাওয়া হাসান তারিকের পক্ষে অস্বাভাবিক নয়, কিন্তু তাই বা কী করে হয়? এখন রাত 12টা, তার এখানে পৌঁছানোর কথা ছিল 11টায়। তাছাড়া সবচেয়ে আশ্চর্য তার ওয়্যারলেসের নীরবতা। তাহলে ভাবতেই চোখ দুটো জ্বলে উঠল মুসার। প্রতিশোধের আগুন যেন তাতে ঠিকরে পড়ছে। পরে ধীরে ধীরে সে চোখে নেমে এলো অদ্ভুত এক তন্ময়তা। জানালা দিয়ে বাইরে চলে গেল তার চোখ। অন্ধকার দিগন্তের কালো পর্দা ছাড়িয়ে তিবেক, হিন্দুকোষ, কারাকোরাম পর্বতমালা পেরিয়ে ছুটে গেল তার মন। চীনের কাঞ্চু এলাকার একটা সুন্দর জনপদে কি হাসি, আনন্দ আর সমৃদ্ধি পড়া দিনগুলো। মরুভূমির একখণ্ড দুরন্ত হাওয়ার মতোই তারা ঘুরে বেড়াতো চারিদিকে। কাটার ঝোপে সারাদিন চলত লুকোচুরি খেলা। রাতের বেলা বাবার উষ্ণ কোলে বসে আকাশের তারার দিকে চেয়ে কত গল্প শুনত। শুনতে শুনতে জগৎ পেরিয়ে মন চলে যেত আরেক জগতে। অন্ধকার গোটা পৃথিবী। একজন মহাপুরুষ এলেন আরব দেশে। তার হাতে নেমে এলো একখণ্ড আলো। অনেক ঘৃণাবর্ত আর ঝড়ের মধ্যেও তা ছড়িয়ে পড়ল চারিদিকে। তার একখণ্ডে এসে পড়ল তুর্কিস্তানেও।
অনেক সময় গল্প শেষ না করেই বাবাকে উঠতে হতো। মসজিদ থেকে ভেসে আসতো বড় চাচা জানের এক পশলা মিষ্টি সুর। বুঝতো না সে একবর্ণ, কিন্তু ভালো লাগতো খুব। এমনি করে দিন চলে এসেছিল। চলতো এভাবেই, কিন্তু সাজানো গোছানো এক জীবনে এলো ঝড়। পেছনে অবশিষ্ট থাকলো রক্ত, হাহাকার। জানালার শিক ধরে দাঁড়িয়ে থাকা আহমদ মুসার মুখ কি এক অব্যক্ত বেদনায় আর দৃঢ়তায় শক্ত হয়ে উঠল। ধীরে ধীরে সে বলল, মধ্য এশিয়া, ফিলিপাইনে, ফিলিস্তিনে, ইথিওপিয়ায়, কাশ্মীরে, চাঁদে মুসলমানদের উপর যে নির্যাতন তোমরা চালাচ্ছ তার হিসাব অবশ্যই দিতে হবে। তোমরা সিয়াটো, স্যান্টো, ন্যাটো করতে পারো, তোমাদের ধর্মের মিশনারিদের পিছনে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করতে পারো, ওয়ার্স চুক্তি করতে পারো, কিন্তু আমরা কিছু করতে গেলেই তা হবে ফ্যানাটিক আর গোরামি। জানালার পালা দুটো টানতে গিয়ে নিচে চোখ পড়তেই চমকে উঠল আহমদ মুসা। বাইরের প্রাচীরের পাশে বিড়ালের চোখের মতো এক টুকরা ক্ষীণ আলো হঠাৎ জ্বলে উঠে নিভে গেল। পেন্সিল টর্চ নয় তো? সচকিত হয়ে উঠল আহমদ মুসা। অন্ধকারের জন্য বিশেষভাবে তৈরি চশমা চোখে লাগালো দ্রুত। বাইরের অন্ধকার অনেকটা স্বচ্ছ হয়ে উঠল। দেখা গেল হুক লাগানো দড়ি বেয়ে একটি ছায়ামূর্তি প্রাচীরে উঠে বসেছে। কালো পোশাকে আবৃত সর্বাঙ্গ। ছায়ামূর্তিটি ধীরে ধীরে নামল নিচে। তারপর দেয়ালের পাশ ঘেঁষে শিকারী বিড়ালের মতো এগিয়ে এলো ধীরে নিঃশব্দ গতিতে। প্রস্তুত হয়ে আহমদ মুসা নেমে এলো নিচে। সিঁড়ির মুখে সুইচ বোর্ডের পাশে একটি খামের আড়ালে দাঁড়ালো সে। নিঃশব্দ পায়ে ছায়ামূর্তিটি উঠে এলো বারান্দায়। তাকে একখণ্ড জমাট অন্ধকার ছাড়া কিছু বোঝার উপায় নেই। প্রায় 10-12 হাতের মধ্যে সে চলে এসেছে। হঠাৎ থমকে দাঁড়ালো ছায়ামূর্তি। আহমদ মুসা বাম হাতের বুড়ো আঙুলের সুইচে চাপ দিয়ে ডান হাতের রিভলভার ধরে বের হয়ে এলো আড়াল থেকে। ঘটনার আকস্মিকতায় ছায়ামূর্তিটি মুহূর্তের জন্য বিহ্বল হয়ে পড়ল। রিভলভারের নলটি স্থির লক্ষ্যে তুলে ধরে আহমদ মুসা বলল, নিশানা আমার লক্ষ্যভ্রষ্ট হয় না, ফেলে দাও রিভলভার। বাম হাতের পেন্সিল হেডেড রিভলভারটিও ফেলে দাও। ছায়ামূর্তিটির স্থির নিষ্কম্প চোখ দুটো আহমদ মুসার চোখে কী যেন পাঠ করল। তারপর একটু দ্বিধা করে হাতের দুটো অস্ত্র ছেড়ে দিল মেঝে। পাশে মানুষের একটা ছায়া নড়ে উঠতে দেখে চমকে উঠল আহমদ মুসা। প্রায় ছিটকে একপাশে শুয়ে পড়ল সে। সঙ্গে সঙ্গে পিছন থেকে দুপ করে একটা শব্দ হলো। তীব্র আর্তনাদ করে পড়ে গেল সামনের লোকটি। আহমদ মুসার রিভলভারও গর্জে উঠল। কিছু বোঝার আগেই পেছনের লোকটির হাত থেকে রিভলভার ছিটকে পড়ে গেল। বাম হাতটি উপরে তুলতে চেষ্টা করলো লোকটি। আহমদ মুসার কণ্ঠ গর্জে উঠল, হাত নামিয়ে নাও, না হলে দ্বিতীয় গুলিটি এবার হাত নয়, হৃৎপিণ্ড ভেদ করে বেরিয়ে যাবে। আদেশ পালন করল লোকটি। তার ডান হাত থেকে ফোঁটা ফোঁটা রক্ত ঝরে পড়ছিল। এ সময় বাইরের গেটে গাড়ি দাঁড়ানোর শব্দ হলো। উৎকর্ণ হয়ে উঠল আহমদ মুসা, কিন্তু রিভলভারের নল তার একটুও নড়ল না। বাইরে থেকে একটি পরিচিত সংকেত এলো। আহমদ মুসা তার উত্তর দিতেই কয়েক সেকেন্ডের মধ্যে সেখানে হাজির হলো ফারুক। এসেই বলল, ঠিক, আমার কান ভুল শোনেনি, যা ভেবেছিলাম তাই। ওসব অ্যানালিসিস পরে করো ফারুক, আগে আমাদের এই মেহমানটির পকেট থেকে দ্বিতীয় রিভলভারটি বের করে নাও। সাবধানে হাত দিও, পকেটে হয়তো আরও কিছু থাকতে পারে। রাত তখন 1টা। আহমদ মুসা আর ফারুক আমিন মুখোমুখি একটি টেবিলে বসে। আহমদ মুসার সামনে ছোট্ট একটি চিরকুট। চিরকুটে লেখা, এ কোয়াইট নিউ এলিমেন্ট, WRF ইজ অ্যাক্টিভ, আম্মান বিং দেয়ার টার্গেট অ্যাট প্রেজেন্ট, টু আলপিন অ্যাট ট্রাউজার ব্যান্ড অ্যাজ এ ভি মেক দেয়ার আইডেন্টিটি। ধীরে ধীরে চিরকুট থেকে মুখ তুলে আহমদ মুসা বলল, ইহুদিদের মোসাদ আর পশ্চিমা কু ক্লাস ক্ল্যানের সঙ্গে এসে জুটল কে আবার এই WRF? কী চাই ওরা? ফারুকের দিকে চেয়ে বলল মুসা, আমাদের আজকের মেহমান কোন দলের খোঁজ নিয়েছো ফারুক? ফারুক বলল, হ্যাঁ, WRF, ট্রাউজারের ব্যান্ডে ভি আকারের দুটো পিন দেখেছি। ঘড়ির দিকে চেয়ে আহমদ মুসা বলল, সময় বেশি হতে নেই, তাছাড়া ওর ব্যবস্থা করা এখনই প্রয়োজন। কোনো ব্যাপারকেই, বিশেষ করে এসব বিপজ্জনক বোঝা বেশি দূর টেনে নেওয়া ঠিক নয়, কিন্তু তার আগে চলো লোকটিকে পরীক্ষা করা যাক। দ্বীপ নীল আলো চারিদিকে, বক্সাদা দেয়াল সে আলো প্রতিফলিত হয়ে স্বপ্নের পরিবেশ সৃষ্টি করছে। আধশো অবস্থায় ইজি চেয়ারে পড়ে থাকা লোকটির ডান বাহু থেকে ইঞ্জেকশনের সুচ ধীরে ধীরে টেনে বের করল। তারপর মৃদু হেসে আহমদ মুসা বলল, বেশ কিছু ক্লান্তি, একটু একটু ঘুম ঘুম ভাব বোধ করবেন মিনিটখানেক, তারপর সব ঠিক হয়ে যাবে। আগের সবগুলো কথা মনে পড়বে, আর বলতেও কোনো কষ্ট হবে না। লোকটির চোখ বুঝে গিয়েছিল। আহমদ মুসা একটি চেয়ার টেনে নিয়ে তার সামনে বসল। তারপর ধীরে ধীরে বলল, চোখ খুলুন, আমার চোখের দিকে দেখুন। আস্তে আস্তে চোখ খুলে গেল লোকটির। আহমদ মুসা বলল,
আপনার নাম কি? মিখাইল ইয়াকুবভ। আপনি কোন দেশি? ইউক্রেনি। কিন্তু দেখে তো তুর্কি মনে হয়। আমার পিতামাতা নাকি তুর্কি ছিলেন। ছিলেন কেমন? আমি সাইবেরিয়ার শিশু উদ্বাস্ত শিবিরের মানুষ। আপনার পিতামাতা বা দাদা দাদি কি তাহলে মুসলমান ছিলেন? জানি না, তবে সেই উদ্বাস্ত শিবিরে আমার ট্রেনিং গ্রহণকালে একবার অদ্ভুত এক বৃদ্ধ আমাকে বলেছিলেন যে 1917 অক্টোবর বিপ্লবের পরে যে তুর্কি মুসলমানদের সাইবেরিয়ায় চালান করা হয়েছিল, আমি তাদেরই কোনো একজনের উত্তরসূরি। এখন আপনি কি মনে করেন নিজের পরিচয় সম্বন্ধে? পূর্ব পরিচয় আমার প্রয়োজন নেই। আচ্ছা, ডব্লিউআরএফ কি? ওয়ার্ল্ড রেড ফোর্সেস, বিশ্ব কমিউনিস্ট আন্দোলনের অগ্রবাহিনী। আপনি কি এর সদস্য? হ্যাঁ। কেন আপনি এখানে এসেছিলেন আজ? বহুদিন ধরে ডব্লিউআরএফ আপনাকে খুঁজছে। আমাদের উপর নির্দেশ ছিল আপনাকে হত্যা করার অথবা সম্ভব হলে ধরে নিয়ে যাওয়ার। সাইমুমের প্রতি আপনাদের এই শুভ দৃষ্টি কেন? সাইমুম বিশ্ব কমিউনিস্ট আন্দোলনের নম্বর 1 এনিমি। ডব্লিউআরএফের কেন্দ্র কোথায়? কাদের নিয়ে গঠিত? এর নির্দিষ্ট কোনো কেন্দ্র নেই। কেন্দ্রীয় কাউন্সিল যখন যেখানে থাকে সেখানে এর কেন্দ্র। ডব্লিউআরএফ কমিউনিস্ট শক্তিগুলোর সম্মিলনে গঠিত একটি বেসরকারি সংস্থা। কোথায় কিভাবে ডব্লিউআরএফ কাজ করছে আমি জানি না। শুধু এইটুকু জানি, মুসলিম দেশগুলোকে এই জন্য বিভিন্ন ইউনিটে ভাগ করা হয়েছে। আজ এখানের খোঁজ কে দিয়েছে আপনাদের? আমি জানি না, আদেশ পালন করেছি শুধু। আদেশ কোত্থেকে এসেছে? আল কবির রোডের 233 নং বাড়ির একটি ঘরে রক্ষিত কাঠের বাক্স থেকে নির্দিষ্ট লিখিত চিঠি পেয়েছি। হাসান তারিককে চেনেন? নাম শুনেছি। গত 10 ঘন্টা থেকে তার খোঁজ নেই। তার সম্বন্ধে কিছু জানেন? যেটুকুর সঙ্গে আমরা সংশ্লিষ্ট তার বেশি কিছুই আমাদের জানতে দেওয়া হয় না। যেন অসীম ক্লান্তিতে চোখ দুটো আবার বুঝে আসছিল। ফারুকের দিকে তাকিয়ে আহমদ মুসা বলল, এবার সরিয়ে নিয়ে যাও। আর হ্যাঁ, এদের পূর্বপুরুষদের ঐতিহ্যের কথা একে স্মরণ করিয়ে দিয়ে একবার শেষ সুযোগ দেবে। আপনারা শুনছিলেন আবুল আসাদের লেখা সাইমুম সিরিজের অপারেশন তেল আবিব 1 দ্বিতীয় অংশ।